এটা যে কি লেখা আছে দেখো, যে কোডিং বলে লেখা আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ স্ক্রিন ভিউ হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো লেখা আছে দেখো কোডিং। তো কোডিং যে সাবজেক্ট আর কি টপিক, সেটা সিম্পলি ইন্ডিপেন্ডেন্ট একটা টপিকস nowadays because it is applied in many different areas. Mainly there are two different directions. One is for your to make a confidential information or to reduce the size of the information. So these are the two basic differences, directions of the coding theory. Means একটা হচ্ছে যে ধরো আমরা আমাদের যে অরিজিনাল ইনফরমেশন আছে, অরিজিনাল যে ধরো আমাদের ডেটা আছে, সেটাকে এমন ভাবে আমরা কোড করে দেবো, চেঞ্জ করে দেবো। মানে কোডিং মিনস হচ্ছে যে অরিজিনাল ইনফরমেশন হ্যাজ বিন চেঞ্জ টু অ্যানাদার কাইন্ড অফ ইনফরমেশন। তো চেঞ্জ করা হলো, কোডিং করে আমরা চেঞ্জ করলাম, একটা মেথড অ্যাপ্লাই করা হবে। অরিজিনাল ইনফরমেশন আছে, তারপর একটা মেথড অ্যাপ্লাই করা হবে। আফটার অ্যাপ্লাইং দ্য মেথড, দ্য অরিজিনাল ইনফরমেশন ইজ ট্রান্সফার টু অ্যানাদার ইনফরমেশন। তো সেই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই চেঞ্জটা দুটো টার্গেট থাকে আমাদের মাথায়। আইদার আমরা কি করতে পারি না, তো যে চেঞ্জ করে যে ইনফরমেশনটা দাঁড়ালো তাকে বলা হচ্ছে কোডেড ইনফরমেশন। সেই কোডেড ইনফরমেশন যেন কনফিডেন্সিয়াল থাকে, কেউ যেন পড়তে না পারে, এই একটা ব্যাপার। যেমন ধর আমাদের পাসওয়ার্ড, তাই না, জিমেল এর ধরো বা ইমেল এর পাসওয়ার্ড, তারপরে ধরো ব্যাংকের যে এটিএম পিন থাকছে বা ইন্টারনেট ব্যাংকিং এর যে পাসওয়ার্ড থাকে, তো জেনারেলি এগুলোকে আমরা কি কনফিডেন্সিয়াল রাখি। তো সেইটা এক ধরনের কাজ, টু মেক এটা কনফিডেন্সিয়াল কোডেড ডেটা। আর একটা কি হচ্ছে যে ধরো আমাদের ইনফরমেশন আছে, সেটাকে আমরা রিডিউস করে রাখতে চাই। ঠিক আছে, যেমন ধরো আমাদের যে ধরো যে টেক্সট একটা ফাইল, মনে করে আমি তোমাদের একটা পিডিএফ ফাইল দিলাম একটা কোনো কোর্সের, সেই পিডিএফ ফাইলে অনেক লেখা থাকছে, সেটা ধরো আমরা রিডিউস করতে পারি। পিডিএফ ফাইল যদি দিই, মনে করো একটা 50 পেজের যদি ডকুমেন্ট হয়, তাহলে দেখা গেল হয়তো সেটা আমাদের হচ্ছে মনে করো 500 কিলোবাইট স্পেস দিচ্ছে, হাফ এমবি স্পেস দিচ্ছে। কিন্তু ওইটাকে যদি আমরা রিডিউস করতে পারি, তাহলে দেখা গেল হয়তো আরো অর্ধেক, 1/4 এমবি হয়তো স্পেসে আমরা স্টোর করতে পারি। তো টেক্সট মেটেরিয়ালের ক্ষেত্রে খুব বেশি স্পেস দরকার হয় না, কিন্তু তোমার যদি ইমেজ থাকে, কোনো যদি ধরো ভিডিও থাকে বা স্টিল পিকচার যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক অনেক বেশি ডেটা প্রয়োজন হয় টু স্টোর দ্যাট পার্টিকুলার ফাইল। যেমন ধরো আমাদের যদি হাই রেজলিউশন ক্যামেরাতে যদি ফটো তোলা হয়, তাহলে দেখবে যে একটা সিঙ্গেল একটা ফটোর জন্য হয়তো দেখা গেল হয়তো 2 এমবি বা 3 এমবি স্পেস তোমার প্রয়োজন হচ্ছে। তো সেটাকে আমরা রিডিউস যদি করতে পারি, ধরো যেটা হয়তো 3 এমবি স্পেস রিজার্ভ পারি সিঙ্গেল ফটো, সেটাকে আমরা যদি রিডিউস করে নিই, তখন সেটা দেখা যাবে হয়তো 1 এমবি স্পেস তোমার প্রয়োজন হচ্ছে। তো সেটা একটা পারপাস, যে হাউ উই ক্যান রিডিউস দ্য সাইজ অফ এ অরিজিনাল ফাইল। ঠিক আছে, তার মানে সেখানে একটা টেকনিক আছে, যে টেকনিকের সাহায্যে আমরা ফাইলটাকে রিডিউস করে দিতে পারি, ফাইল সাইজকে রিডিউস করতে পারি। তো এই হচ্ছে দুটো ডিরেকশন, একটা হচ্ছে ডেটাকে কনফিডেন্সিয়াল রাখা, আর একটাকে আমরা রিডিউস করলাম। রিডিউস করার ক্ষেত্রে ফাইলকে ধরো রিডিউস করে আমি পাঠিয়ে দিচ্ছি, তাহলে ট্রান্সমিশন কস্ট কি হবে, কম লাগবে, ট্রান্সমিশন টাইম কম লাগবে। তো এই হচ্ছে পারপাস। বা ধরো স্টোর করার জন্য যে স্পেস আর কি, হার্ড ডিস্কের স্পেস বলো, পেন ড্রাইভের স্পেস বলো, সেই স্পেসটা আমাদের কম লাগবে। তো সেটা একটা বিশাল তোমার হচ্ছে হেল্পফুল ডিরেকশন অফ দ্য কোডিং। তো ইনিশিয়ালি পিপল কি করেছিল, ইনিশিয়ালি দ্য পারসন আর ট্রাইং টু কোডেড দ্য অরিজিনাল ইনফরমেশন ইনটু এ রিডিউস ফর্ম। কনফিডেন্সিয়ালিটি ব্যাপারটা আগে ভাবিনি, আগে কিভাবে রিডিউস করতে পারি আমরা সেটা আগে ভেবেছি। তো সেইটা আমরা ধরো এখানে ফার্স্ট না, আমি আমার যে স্টাডি, সেই স্টাডিতে বা আমাদের যে ধরো সিলেবাস, সেখানে সেটুকুই আমরা পড়বো, how we can reduce the given information into a simpler one or reduced form. তো তাহলে বুঝতে পারছো যে মেন যে দুটো ডিরেকশন, সেই দুটো ডিরেকশনের মধ্যে আমাদের হচ্ছে একটা হচ্ছে আমরা যেটা এখানে স্টাডি করব, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনকে আমরা রিডিউস করতে চাই। ঠিক আছে, রিডিউস করতে চাই, সেটা আমাদের হচ্ছে মেইন টার্গেট। আর তারপর আরেকটা যে সাবজেক্ট, সেটাকে জেনারেলি ক্রিপ্টোগ্রাফি বলা হয়, যেখানে কনফিডেন্সিয়ালিটি আমরা মেনটেন করি, সেখানে ক্রিপ্টোগ্রাফি বলে। তো দেখো, হোয়াট ইজ দ্য প্রবলেম অর ডেফিনেশন অফ দ্য কোডিং? Given a set of symbol, the set of symbol is given a binary prefix code। দেখো এটাকে বলা হচ্ছে প্রেফিক্স ফ্রি কোড। এই যে কথাটি ইম্পর্টেন্ট, প্রেফিক্স ফ্রি কোড।
binary হবে, that code should be a binary prefix free. What is prefix free? I'm explaining. Code is a way of mapping each symbol. It's a mapping of a symbol to a code word. So basically the coding is a mapping from a given symbol to a code word. Code word sequence. Code word sequence means coded length or coded things. Code word sequence of bits so that no code word is a prefix of any other code word. So prefix free যেটা আছে, prefix free কথাটা বললে এই কথাটা মানে আমরা বুঝে নেব যে so that no code word is a prefix of any other code word. তো ঠিক আছে, তার মানে কি হচ্ছে দেখো যে কোডিং ইজ নাথিং বাট এ ম্যাপিং from the given set of symbols to a code word sequence of bits. তো এটা হচ্ছে ব্যাপার। আমরা একটা টেক্সট নেব, সেই টেক্সটটাকে কিভাবে আমরা কোড করতে পারি সেটা আমরা দেখব। ঠিক আছে, একটা এক্সাম্পল নিয়ে আমি এক্সপ্লেন করছি the method what is how we can code any given sequence. মনে করো a b c d আর 4 symbols are there in any our document. ঠিক আছে, একটা ডকুমেন্ট আছে যে ডকুমেন্টে only 4 bits, 4 alphabets are used or 4 symbols are used, a b c d. ওকে, তো এবার মনে করো যে এর করেসপন্ডিং যেখানে যেখানে এ আছে সেইটাকে আমরা মনে করো 1 1 এ কোড করে দিলাম। মানে একটা টেক্সট আছে যে টেক্সটের মধ্যে a b c d 4 alphabets or 4 symbols are there। তাহলে যেখানে এ আছে তার পরিবর্তে আমরা 1 1 লিখলাম, যেখানে বি আছে সেখানে 1 0 1, সি এর জন্য আমরা কোড ইউজ করছি 1 0 0, ডি এর জন্য কোড ইউজ করছি 0 0। Okay, that means A and D has code length or code word. এটাকে code word বলছে, code word মানে যে আমরা কোড করছি তাকে code word বলছে। তাহলে A and D এর code length is 2 and the code length of B and C is 3, তাই না? B and C এর code length হচ্ছে 3 3 করে আছে, A and D এর code length হচ্ছে 2 only 2। এইবার দেখো এখানে এটাকে বলা আছে is a valid prefix code, prefix free code। প্রেফিক্স ফ্রি কোড মানে কি? একটা যদি এক্সাম্পল আমরা কনসিডার করি, মনে করো বি এর কোড আমরা 111 আমরা সাবস্টিটিউট করে দিলাম। বি এর কোড কি আছে 101 আছে, তার পরিবর্তে যদি 111 আমরা লিখে তাহলে কি হবে দেখো, এখানে মনে করো 111 লিখছি। ঠিক আছে, এবার বলছে দেন ইট ইজ নট এ ভ্যালিড প্রেফিক্স ফ্রি কোড। ওয়াই ইট ইজ নট ভ্যালিড? বলছে বিকজ দেন এজ কোড ওয়ার্ড, এর কোড ওয়ার্ড কি আছে 11, যে এর কোড দেখো 11 আছে, would be the prefix of the bit code word। তাহলে দেখো যে এই 11 এইটা হচ্ছে 11 দুটো 1 হচ্ছে বি এর, যে ধরো আমরা যদি 11 ধরি তাহলে বি এর প্রেফিক্স, প্রেফিক্স মানে আগে যা থাকে সেটা। তাহলে বি এর যে ধরো 3টে 1 আছে, সেই 3টে 1 এর সাথে প্রথম দুটো ওয়ার্ড আর এখানকার প্রথম দুটো ওয়ার্ড ম্যাচ করে গেল। তো এটাকে বলা হচ্ছে প্রেফিক্স, মানে সেম প্রেফিক্স, নট দিস ইজ নট এ প্রেফিক্স। বুঝতে পেরেছো? এটাকে প্রেফিক্স ফ্রি বলছে না, কারণ যখন আমরা বি কে আইডেন্টিফাই করতে যাচ্ছি তখন বি এর যে ধরো প্রেফিক্স দুটো বিটস, সেটা এর বিটস এর সাথে অন্য একটা ক্যারেক্টার সিম্বলের যে কোড আছে সেই কোডের সাথে ম্যাচ করে যাচ্ছে। তো সেই জন্য দিস ইজ নট এ প্রেফিক্স ফ্রি। কিন্তু মনে করো দেখো যে আগে যেটা আমরা লিখেছি, লেখা আছে যেটা অলরেডি 11 দেখো কারো মানে 11 এর যে কোড 11 সেটা দেখো বি এর স্টার্টিং এ নেই, সি এর স্টার্টিং এ নেই। স্টার্টিং কেন বলছে না, তো আমাদের যেহেতু প্রেফিক্স এর কথা বলা হচ্ছে, তাহলে বি আর সি এর কারো প্রেফিক্স এ নেই, ডি এর সাথে ম্যাচ করছে না। আবার ডি এর যে ধরো দুটো কোড আছে 0 0, দেখো কি হচ্ছে সি এর যে প্রেফিক্স সামনে, নট এন্ড। ঠিক আছে, এন্ড হলে পোস্ট ফিক্স বলতো। ঠিক আছে, প্রেফিক্স মানে হচ্ছে তোমার হচ্ছে সামনে ব্যাপার, আর পোস্ট ফিক্স হচ্ছে লাস্টের ব্যাপার। তাহলে ফার্স্টের দিক থেকে দুটো বিট যদি নিই 0 0, দেখো সি এর সাথে ম্যাচ করছে না, বি এর সাথে ম্যাচ করছে না। সো দিস আর দ্য গিভেন সিকোয়েন্স আর গিভেন কোড ওয়ার্ড ইজ আ প্রেফিক্স ফ্রি, সেটাই বলা হচ্ছে। আর বি কে যদি চেঞ্জ করে নিই আমরা, তাহলে দেখা যাচ্ছে যে এর যে কোড সেটা বি এর সামনে দুটো কোডের সাথে ম্যাচ করে যাচ্ছে। তো সেই জন্য ইট ইজ নট এ ভ্যালিড প্রেফিক্স ফ্রি কোড। তো এই হচ্ছে প্রেফিক্স ফ্রি এর ব্যাপার। এবার চলে আসো যে এই যে কোডিং, সেই কোডিং এ তোমার মানে কে ইনভেন্ট করেছিল, হু ইনভেন্টেড দিস টেকনিক। তো সেটা হচ্ছে যে ফেমাস ইয়োর ম্যাথমেটিশিয়ান, ইঞ্জিনিয়ার, হোয়াট এভার মেবি, দ্য ক্লাউড এলউড শ্যানন, শ্যানন বলেই পরিচিত। শ্যানন এন্ট্রপি বলে আমরা পড়েছি ফার্স্টে। The same Shannon is the father of your information theory. So দেখো যে Shannon born in 1916, April 13,
February 24, 2001 he died. So he was an American mathematician. He liked to জানতে হবে American mathematicians, see that mathematician, then electrical engineer and a cryptographer. তো তার দেখো বেসিক যে সাবজেক্ট সেটা কি আছে, mathematician as well as electrical engineer. So electrical engineer knows a very deep mathematics. So also cryptographer. Cryptographer means হচ্ছে যে cryptography কোডিং থিওরিকে অনেক সময় তো আমরা ক্রিপ্টোগ্রাফি বলি, যদিও তার একটু টেকনিক্যালি ডিফারেন্স আছে কোডিং আর ক্রিপ্টোগ্রাফির মধ্যে। সো বেসিক্যালি ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ কোডিং ক্রিপ্টোগ্রাফি। সো যেহেতু ক্রিপ্টোগ্রাফ এক্সপার্ট ছিল সেই জন্য তাকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্রাফার। তো also known as the father of information theory, very very important sentence, the father of information theory is the Shannon. So দেখো Shannon is noted for having founded information theory with a landmark paper. মানে সে একটা ধরো পেপার লিখেছিল কত সালে, 1948 এ একটা ফেমাস তোমার পেপার লিখেছে। পেপারের টাইটেল ছিল এরকমের, এই ম্যাথমেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন। সো 1948 এ সে একটা পেপার লিখলো, এই ম্যাথমেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন। কমিউনিকেশন মিনস এই ধরো ইনফরমেশন এখান থেকে সেখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, তুমি ইনফরমেশন শুনে এসে তোমার বন্ধুকে বলছো, এই যে বলছো ব্যাপারটা তার সাথে তো ম্যাথমেটিক্স নেই। তুমি একটা জায়গায় ইনফরমেশন একটা দেখলে শুনলে সেটা এসে একজনকে বলছো, বা তুমি রাইট আপ করছো যা শুনলে সেটা, কিন্তু সেটাকে ম্যাথমেটাইজ করার এই যে ভাবনা, সেই ভাবনাটা আনা হচ্ছে একটা টাস্ক। That task is performed very well Shannon in the year 1948, and at that time his age is very দেখো he is born in 1916, 48 এ কত হচ্ছে তার 32 ইয়ার্স এজ। সেই সময় ও রিমার্কেবল একটা জিনিস সে করেছিল আর কি। দেখো হি ইজ অলসো ওয়েল নোন ফর ফাউন্ডিং ডিজিটাল সার্কিট ডিজাইন থিওরি। ডিজিটাল সার্কিট ডিজাইন থিওরির উপরেও তার একটা ধরো গ্রেট কন্ট্রিবিউশন আছে। ইন 1937, in 1937 he was only 21 years old, মাস্টার ডিগ্রি স্টুডেন্টস। তোমাদের মতো বয়স ধরো, তোমরা যখন মাস্টার্স ডিগ্রি করছো সেই সময়তে সে একটা ধরো ডিজাইন ডিজিটাল সার্কিট ডিজাইনের উপরে সে থিওরি ডেভেলপ করেছে। সে কোথায় পড়াশোনা করতো? ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি, এমআইটিতে। তারপরে দেখো লেখা আছে হি রোট হিজ থিসিস ডেমনস্ট্রেটিং ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশনস অফ বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা যে অ্যাপ্লিকেশন ইউজ আমরা পড়েছি না, বুলিয়ান অ্যালজেব্রা কম্পিউটার আমাদের যে পেপারটা আছে সেই পেপারে বুলিয়ান অ্যালজেব্রা আছে। বুলিয়ান অ্যালজেব্রা তো তোমরা দেখেছো কিভাবে আমরা সার্কিট ডিজাইনের সময় অ্যাপ্লাই করতে পারি। সো দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ Shannon. He applied the Boolean algebra in electrical circuit. Okay. And logical relationship he made. Shannon contributed to the field of cryptanalysis of national defense of USA during Second World War. Second World War এর সময় ক্রিপ্টো অ্যানালিসিসের উপরে সে কাজ করেছিল, এবং যেটা তাদের যে গভর্নমেন্টের যে ডিফেন্স ডিপার্টমেন্ট আছে, মিলিটারি ডিফেন্স, এয়ারফোর্স ডিপার্টমেন্ট, সেখানে ইউজ করা হয়েছিল। ইনক্লুডিং হিজ ফান্ডামেন্টাল ওয়ার্ক অন কোড ব্রেকিং অ্যান্ড সিকিউর টেলিকমিউনিকেশন, মানে যেগুলো তোমার হচ্ছে যে কোডকে ব্রেক করে দেওয়া। ধরো তুমি একটা কোডিং করে ফেললে সেটাকে ব্রেক করা, মানে কেউ হয়তো একটা ইনফরমেশনকে কোড করে পাঠাচ্ছে এবং সেটাকে ব্রেক করে জেনে নেওয়া। সেটা একটা ধরো যারা ডিফেন্সে কাজ করে, মিলিটারি বা এয়ারফোর্সে যারা কাজ করে বা নেভিতে যারা কাজ করে, তারা কি করে অন্য দেশের যে কমিউনিকেশন হয় তাদের যে কোডিং ইনফরমেশন থাকে সেটাকে ব্রেক করে জানার চেষ্টা করে হোয়াট ইজ দ্য অরিজিনাল ইনফরমেশন অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন দে আর ট্রান্সমিটিং। তো সেটা একটা কাজ আমাদের দেশেও করে, যাকে হ্যাকিং বলা হয়। হ্যাকিং করা হলো ইনফরমেশনটা নিলে, কিন্তু অরিজিনাল ইনফরমেশনটা কি সেটা আবার জানতে হয়। তো সেটাকে বলা হচ্ছে কোড ব্রেকিং। সিকিউর টেলিকমিউনিকেশন, অ্যান্ড যখন আমরা আবার সাবমিট করব, আমরা যখন পাঠাবো সেটাও তো এমন ভাবে পাঠাতে হবে যেটা না অন্য কেউ আবার ব্রেক করতে পারে। তো সেই কাজের উপরে সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় সেই সমস্ত কাজকর্মগুলো Shannon করেছে। বুঝতে পেরেছো যে he has a great contribution in the theory of information theory. ইনফরমেশন থিওরির উপরে তার একটা গ্রেট কন্ট্রিবিউশন আছে। তার ছবিটা তো সাইডে আছে, দেখবে। এখন সেই Shannon যে মেথড তোমার ডিভাইস করেছিল সেই মেথডটা আমরা এখন স্টাডি করব, ঠিক আছে।
তো এখানে ধর আমরা সুবিধার জন্য একটা ধরে নিচ্ছি যে এ সোর্স মেমোরি হ্যাজ 6 ক্যারেক্টার্স উইথ ফলোইং প্রপার্টিজ। মানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ধরো একটা টেক্সট মেসেজ আছে, বা মনে করো আমরা যে ধরো ইনফরমেশনটা পাস করাচ্ছি তার মধ্যে অনলি 6 অ্যালফাবেটস আছে, or only 6 characters আছে, or only 6 alphabet symbols আছে। These symbols are A, B, C, D, E, F। ঠিক আছে, এই ছখানে আমাদের ইনফরমেশন আছে ধরো, এবং আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ধরো টেক্সট থাকবে বা যাই থাকুক, তো তার মধ্যে ধরো এ অকার করার প্রবাবিলিটি হচ্ছে 1/3, বি এর অকারেন্স প্রবাবিলিটি 1/4, probability of occurrence of C is 1/8, D is 1/8, E is 1/12, F is 1/12. So these are the probability of the occurrence of any message you have to send. তারপর আমাদের একটা 1 পেজের একটা ধরো টেক্সট আছে, তো সেই টেক্সটের মধ্যে মনে করো যে এই বি সি ডি সমস্ত যে অ্যালফাবেটস গুলো আছে তাদের এক একটা অ্যালফাবেটস থাকা প্রবাবিলিটি। ঠিক আছে, তো যেহেতু আমরা ধরে নিতে পারি না যে যে কোনো টেক্সটে কি হয় এ ই এদের প্রবাবিলিটি বেশি থাকে, যেখানে ইংলিশ সেন্টেন্স যদি আমরা লিখতে চাই যে ভাওয়েলস যেগুলো থাকে তাদের ধরো ইউজ সবচেয়ে বেশি হয়, তো তাদের প্রবাবিলিটি একটা হাই প্রবাবিলিটি থাকে। তো এনিওয়ে আমরা ধরে নিয়েছি দিস আর দ্য প্রবাবিলিটিস। প্রবাবিলিটি কিভাবে বার করা যাবে সেটা আলাদা প্রবলেম, that was not a very tough problem, but we assume here that the probability of this alphabet A, B, C, D, E, F are 1/3, 1/4, 1/8, 1/8, 1/12, and 1/12. These are the probabilities. Devise the Shannon-Fano, যে আমরা এই যে এনকোডিং প্রসিডিউরটা পড়বো সেটা হচ্ছে Shannon-Fano এনকোডিং প্রসিডিউর টু অবটেন ইউনিকলি ডেকোডেবল কোড। মানে ইউনিক ওয়েতে ডেকোড করা যাবে। মানে যদি ধর আমাদের একটা ইনফরমেশন থাকে তাকে আমরা কোডিং করবো, এবং কোডের যে ইনফরমেশন হবে সেটা যেন ইউনিকলি আবার ডিকোড করা যায়, অরিজিনাল যেন আমরা কোডে ফিরে আসতে পারি, সেটাও একটা ব্যাপার। ডিকোড মানে হচ্ছে যে কোড আছে সেটাকে অরিজিনাল কোডে ব্যাক করা, তাকে ডিকোড বলে। মানে অরিজিনাল ইনফরমেশন থেকে ট্রান্সফর্ম যে বা ট্রান্সলেটেড যে ইনফরমেশন তাকে বলা হচ্ছে ট্রান্সলেটেড ইনফরমেশন ইজ কল্ড দ্য কোডিং। আর কোডেড ইনফরমেশন থেকে যখন আমরা অরিজিনাল ইনফরমেশনে ব্যাক করব দ্যাট ওয়ান ইজ নোন অ্যাজ ডিকোড। কোড অ্যান্ড ডিকোড। তাহলে আমরা ধরো যে আমাদের যে 6 অ্যালফাবেটস আছে তাকে আমরা ধরে নিচ্ছি যে সেট এক্স, ক্যাপিটাল এক্স, set of alphabets is denoted by capital X, is the set of messages. Capital X is the entire messages. Okay, so that set contain all the alphabet A, B, C, D, E. এবার তাহলে আমরা কি করবো না, তো যে সেট অফ অ্যালফাবেটস আছে বা সেট অফ সিম্বলস আছে তাকে আমরা দুটো সাবসেটে ডিভাইড করব। Divide the elements of the set X into two subset X0 and X1. So what is the criteria to divide into two sets? The criteria is the approximately equal probabilities. ঠিক আছে, মানে probabilities আমরা roughly half আমরা probability ধরে দুটো সেটকে ডিভাইড করে দেব। ঠিক আছে, তো সেই জন্য দেখো আমাদের যে probabilities half করে 50% করে, মানে একটা গ্রুপে X0 গ্রুপে আমরা 50% probability হবে, মানে sum of the probabilities যে আমাদের 6 alphabets আছে তাদের sum of the probabilities 50% একটা গ্রুপে থাকবে, আর একটা গ্রুপে sum of the probabilities যেন 50% হয়। তো সেটা করার সময় কি করতে হবে, যে অ্যালফাবেটস গুলো আছে তাদের যে প্রবাবিলিটি সেই প্রবাবিলিটিস গুলোকে আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করবে। মানে পুরো সেটটাকে অর্ডার করা হবে আইদার ডিসেন্ডিং অর অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, তো এখানে ধরো আমরা ডিসেন্ডিং অর্ডারে অর্ডার করছি। ঠিক আছে, তাহলে দেখো 1/3 এর চেয়ে ছোট হচ্ছে 1/4, লেস হচ্ছে 1/8, 1/8, 1/12, 1/12। দ্যাট মিন্স দ্য গিভেন অ্যালফাবেটস অলরেডি অর্ডার ইন ডিসেন্ডিং সিকোয়েন্স। তো যেহেতু অর্ডার করাই আছে সেই জন্য আমরা আর অর্ডার করছি না, আদারওয়াইজ উই হ্যাভ টু অর্ডার। তো প্রবাবিলিটিকে ধরো ওখানে তো আমাদের ফ্র্যাকশনে ছিল, এটাকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করছি, তারপরে কিউমুলেটিভ প্রবাবিলিটি করছি। কিউমুলেটিভ প্রবাবিলিটি মিন্স সাম অফ দ্য প্রবাবিলিটিস, পার্শিয়াল সাম অফ দ্য প্রবাবিলিটিস। তো ফার্স্ট যেটা আছে সেটাই থাকলো, প্রথম দুটো ধরো সাম করে আমাদের কি হচ্ছে সেকেন্ড একটা হবে, তারপরে ধরো ফার্স্ট তিনটে যে আছে ফার্স্ট তিনটে সাম করে আমাদের হচ্ছে থার্ড ভ্যালুটা। যে তিনটে, এই তিনটেকে আমরা সাম করছি করে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। সিমিলারলি ধরো এই চারটাকে আমরা সাম করবো, চারটাকে সাম করবো করে এই ভ্যালুটা পাচ্ছি। তারপরে ধরো পাঁচটাকে সাম করবো করে এটা পাবো, ছটাকে সাম করে এটা পাবো। লাস্টেরটা 0.99 মিন্স হচ্ছে দিস ইজ নাথিং বাট 1 অ্যাকচুয়ালি। যেহেতু আমরা 3 ডেসিমাল পর্যন্ত রাউন্ড করেছি বলে লাস্টেরটা এক্সাক্ট 1 হয় না, আদারওয়াইজ ইট ইজ এক্স্যাক্টলি 1।
এবার দেখো কিউমুলেটিভ প্রবাবিলিটি যদি করে নিই সুবিধা কি হচ্ছে না, তো এখান থেকে 50% বা হাফটা বোঝার সুবিধা হচ্ছে। মানে র্যান্ডামলি যদি দেখতাম তার চেয়ে সুবিধা হচ্ছে যে 0.5 কোথায় আছে দেখো এখানে। তাহলে আমরা কি করতে পারি যে এই দুটো নিয়ে আমাদের হাফ হচ্ছে অর্ধেক প্রবাবিলিটিস থাকছে, আর বাকি অর্ধেকের প্রবাবিলিটি, এই যে প্রবাবিলিটিস গুলো আছে এগুলোকে সাম করো, দেখো কি হবে 0.583 যেহেতু এখানে আছে তার মানে এটাও 0.5 এর কাছাকাছি হবে। তাহলে দেখো আমরা কি করছি না, তো প্রথম যে দুটো আমাদের সেট আছে, সরি প্রথম যে দুটো আলফাবেট আছে দেখো সেই প্রথম দুটো আলফাবেটে প্রবাবিলিটির সাম হচ্ছে হাফ, অলমোস্ট হাফ। সেই জন্য এ আর বি নিয়ে আমরা একটা সেট x0 বানাচ্ছি, আর বাকি যেগুলো আছে এদের প্রবাবিলিটির সাম যদি আমরা কনসিডার করি, is the probability sum that will be, what is the probability of the remaining four alphabets? It is 0.146. So this is close to half. And দেখো প্রথম যে দুটো আছে তাদের probability sum হচ্ছে 0.83. From the cumulative frequency it is easily identifiable. তো সেই জন্য হচ্ছে আমাদের ফার্স্ট যে গ্রুপ x0 that contain a and b, and second group contains a c d e f. So this technique is applied to divide the original set of alphabets to two sequences. ঠিক আছে, তার মানে আলফাবেটের যে সংখ্যা তার রেসপেক্টে কিন্তু হাফ করা হচ্ছে না, আমাদের যে প্রবাবিলিটিস আর কি, অকারেন্স, প্রবাবিলিটি অফ অকারেন্স অফ দ্য আলফাবেট ইন দ্য টেক্সট, সেই প্রবাবিলিটির উপরে ডিপেন্ড করে, সেই প্রবাবিলিটির হাফ হাফ করে আমরা ডিভাইড করছি। ঠিক আছে, ওটা মনে রাখতে হবে যে ডিপেন্ডিং অন দ্য প্রবাবিলিটি উই হ্যাভ ডিভাইডেড দ্য সিকোয়েন্স। এই যে দুটো সিকোয়েন্স আমাদের আছে, সেই দুটো সিকোয়েন্সের মধ্যে ফার্স্ট দেখো নোট কর, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে ফার্স্ট যে সিকোয়েন্সটা আছে সেই ফার্স্ট সিকোয়েন্সে আমাদের আছে এ বি, আর সেকেন্ড সিকোয়েন্স কন্টেন্স সি ডি ই এফ। Probability P of x0 is approximately equal to probability of x1. ওকে, এটা হচ্ছে আমাদের আইডিয়া টু ডিভাইড দ্য সেট। এবারে দেখো কি আছে না, তো আবার x0 কে and x1 কে আবার আমরা ফার্দার ডিভাইড করব, যতক্ষণ না এক একটা সেটে সিঙ্গেল আলফাবেটস হবে, সিঙ্গেল সিম্পল সিম্বল হবে, দেন উই উইল কন্টিনিউ দ্য প্রসেস। তাহলে x0 কে যদি আমরা ডিভাইড করি তাহলে কি করব আবার দেখো, তাহলে x0 বেসিক্যালি দুটো আমাদের আছে, তাই না, দুটো আলফাবেট আছে। অবভিয়াসলি উইদাউট এনি ক্যালকুলেটিং এনি প্রবাবিলিটিস উই উইল ডিভাইড a and b into two sets, একটাতে a থাকবে আর একটাতে b থাকবে, মানে প্রবাবিলিটি ক্যালকুলেশন করার এখানে প্রয়োজন নেই। কারণ ফার্দার ডিভিশন করতে গেলে একটাতে a একটাতে b আসবে, বিকজ দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন x0 সেট ইজ অনলি 2। সো এখানে দেখো কি হচ্ছে না, তো একটা সেটে আমরা a রাখলাম আর একটা সেটে আমরা b রাখছি। ওকে, এরপরে দেখো কি দাঁড়াচ্ছে, এই সেটে যে নেমিং করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। দেখো 0 0 0 1, অ্যাকচুয়ালি সেটটার নাম কি ছিল, 0 ছিল, x0। x0 সেটকে আমরা দুটো সেটে ডিভাইড করছি, তাই না, x0 হচ্ছে অরিজিনাল নেম। তারপরে আমরা কি করছি, তারপরে আমরা ইন্ট্রোডিউস করছি ফার্দার ডিভিশন, এবং তারপরে যে ইন্ডেক্স করা হচ্ছে দেখো, যে লেফট যে সেটটা হচ্ছে তাকে আবার 0 ইন্ট্রোডিউস করা হচ্ছে, রাইট সাইডে যে সেটটা হচ্ছে তার জন্য নাম দেওয়া হচ্ছে 1। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে সেটে যে নামগুলো হবে ডিভিশন করলে যে নেমিং হবে, সেই নেমিং এর সময় আমাদের লেফট সাইডে যে সেটটা রাখবো, ফার্স্ট সাইডে যে সেটটা থাকবে তার পাশে আমরা একটা জুড়ে 0 জুড়ে দেবো, যা আগে সেটের নাম আছে সেটাই থাকবে, তার সাথে রাইট সাইডে একটা 0 আমরা অ্যাড করবো। আর যেটা রাইট সাইডে সেট হবে, কারণ আমরা সবসময় দুটো সেটে ডিভাইড করছি, তাহলে একটা লেফট সাইডে সেট থাকবে, একটা রাইট সাইডে থাকবে। লেফট সাইডে যে নাম থাকবে সেই নামের শেষে একটা 0 অ্যাড হবে, রাইট সাইডে যে সেট থাকবে তার শেষে 1 অ্যাড হবে। তো সেই জন্য এটা হচ্ছে x00 আর পরেরটা হচ্ছে x01। তাহলে x00 contain a, x01 contain b, and probability of the set x00 equal to 1/3. This is the probability of a, and probability of x01 equal to হচ্ছে probability of actually b, it is nothing but 1/4. So the values are this 0.333 and 0.205. So this is half or not, this is not the material immaterial, because they set x0 contain only 2 alphabets. কিন্তু যদি আমরা x1 সেটকে ডিভাইড করি তখন কিন্তু আমাদের প্রবাবিলিটির উপরে ডিপেন্ড করে হাফ হাফ করতে হবে। ঠিক আছে, প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে হাফ হাফ করতে হবে। তাহলে ধরো এখানে আবার আমাদের যে চারটে অ্যালফাবেট আছে তার উপর আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটি আবার ক্যালকুলেশন করব। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে উই হ্যাভ টু ক্যালকুলেট ফ্রেশ কিউমুলেটিভ প্রবাবিলিটি and then we divide the sets. তো বেসিক্যালি দেখো এখানে কিউমুলেটিভ করিনি, আমরা আন্দাজে যদি লিখে থাকি সিডি কে, তাহলে সিআরডি এর প্রবাবিলিটির সাম হচ্ছে 0.25, আর ধরো ইআরএফ এর প্রবাবিলিটির সাম হচ্ছে 0.167।
তো এটা হচ্ছে রাফলি ধরো হাফ হাফ, অর্ধেক অর্ধেক করা হয়েছে। কিন্তু যদি মনে করো 1/8টাকে যদি এই গ্রুপের সাথে অ্যাড করতে, মানে ডি কে যদি 1 1 সেটে ঢুকিয়ে দিতে, তাহলে তার প্রবাবিলিটি দেখতে অনেকটা বেশি হতো, হাফ হাফ ব্যাপারটা থাকতো। সো দিস ইজ দ্য মোস্ট বেটার হাফ হাফ ডিভিশন, মোস্ট মানে বেস্ট বেস্ট হাফ হাফ ডিভিশন। মানে যে কোনো আলফাবেটকে আরেকটা সেটে যদি তুমি নিয়ে যাও, তাহলে দেখো যে যে হাফ হাফ ব্যাপারটা আসবে, অর্ধেক অর্ধেক যে ব্যাপারটা আসবে, সেটা কিন্তু এর চেয়ে বেটার আর হবে না। ঠিক আছে, তো সেই জন্য দিস ইজ দ্য বেস্ট পসিবল ডিভিশন। এবার দেখো এই সেটটার নাম কি ছিল, এই সেটটার নাম ছিল x1। তারপরে ধরো লেফট সাইডে আমাদের সিডি আছে, রাইট সাইডে ইএফ কে রেখেছি আমরা। তাহলে লেফট সাইডে সেই জন্য দেখো 1 এর পাশে x1 এর পাশে 0 বসাচ্ছি, আর দেখো x1 এর রাইট সাইডের জন্য আমরা পাশে 1 বসাচ্ছি, যেটা আগে আমরা বললাম যে লেফট সেটের রাইট সাইডে 0 বসবে আর রাইট সেটের রাইট সাইডে 1 বসবে। তাহলে x10 সেট হচ্ছে সিডি, x11 সেট হচ্ছে ইএফ। এরপর যদি আমরা একটু ডায়াগ্রামেটিক্যাল এটাকে বুঝতে চাই, এভাবে আমরা লিখতে পারি। দেখো দিস ইজ দ্য ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। কি আছে দেখো, আমাদের অরিজিনাল সেট ছিল এটা, দিস ইজ দ্য এক্স উইথ দিস আর দ্য নাম্বারস রিপ্রেজেন্টস দ্য প্রবাবিলিটি। ওকে, বুঝছেন না? তো প্রথমে আমরা দেখো কি করছি না, তো এ বি একটা সেট পেলাম, সেই সেটের জন্য আমাদের যে এক্স এর যে সাফিক্স সেটা আমরা 0 লিখেছি, আর এটা হচ্ছে রাইট সাইড আর একটা আমরা সেট পেয়েছি, সেই সেটের যে এক্স এর সাফিক্স সেটাকে আমরা 1 লিখেছি। এই 0 আর 1টা আমাদের হচ্ছে হাইলাইট করা আছে এখানে। তারপর আবার সিডি কে ধরো ডিভাইড করেছি, পরে ডায়াগ্রামে আমরা আসছি সেটা। তো এখন দেখো কি হচ্ছে আমাদের, তাহলে x10 সেট আর x11 আমরা পেয়ে গেছি কন্টেনিং 1 1 এলিমেন্টস, একটা একটা করে আমরা এলিমেন্ট পেয়েছি। তো সো ফার্দার ডিভিশন ইজ নট পসিবল। ওকে, আর আমাদের দেখো হচ্ছে যে তারপরে আমরা কি পেয়েছি, যে আমাদের যে সিডি যে সেট পেয়েছিলাম, সরি x1 যে সেট পেয়েছিলাম তার মধ্যে সিডি এফ ছিল, সেইটাকে আমরা ধরো ডিভাইড করেছিলাম আর কি, সিডি মিলিয়ে সি আর ডি এই দুটো মিলিয়ে আমরা একটা সেট পেয়েছিলাম, তাই না? আগের যে পেজে সেখানে আমরা দেখিয়েছিলাম সি আর ডি মিলিয়ে একটা সেট পেয়েছি। তো সি ডি মিলিয়ে যে সেট ছিল সেই সেটের নাম ছিল 1010, আর ইএফ করে আর একটা আমরা সেট পেয়েছিলাম, সেই দুটো মিলিয়ে যে সেট হয়েছিল তাদের নাম ছিল 11, তারপর রেড মার্ক করা আছে, 11 আমাদের নাম ছিল। এবার ধরো সিডি কে যদি আমরা ফার্দার ডিভাইড করি, মানে এখানে একসাথে করেই লেখা হয়েছে যেহেতু সিমিলার প্রসেস, সিডি মিলিয়ে আমাদের দেখো আগের স্লাইডে হচ্ছে সিডি মিলিয়ে একটা সেট, তাই না? সিডি মিলিয়ে হচ্ছে x10, এফ মিলিয়ে হচ্ছে x11, সেই জন্য সিডি কে যদি আবার ফার্দার ডিভাইড করো, তাহলে একটা সেটে সি থাকবে আর একটাতে ডি থাকবে। তাহলে যে সেটে সি থাকবে সেই সেটের নাম কি হবে, 100 হবে, আর যে সেটে ডি থাকবে তার নাম হবে 10 তো কমন, পাশে 1 আসবে, সেটা এখানে আমরা লিখেছি। 10 তো কমন, পাশে একটা 0 আসছে ফর লেফট সাইড সেট সি, আর 10 রাইট সাইডে আমাদের আসছে 1 ফর দ্য রাইট সাইড ডি। এফ এর জন্য কি হবে, এফ মিলিয়ে যে সেট ছিল তার নাম ছিল x11, সেই জন্য পাশে একটা 0 বসছে ফর লেফট সেট, আর এখানে পাশে বসছে আমাদের 1 ফর দ্য রাইট সেট। এই হচ্ছে আমাদের কেস। প্রবাবিলিটি গুলো এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রবাবিলিটি, x100 সেট সি তার প্রবাবিলিটি হচ্ছে 1/8, x101 সেট মিনস হচ্ছে ডি তার প্রবাবিলিটি 1/8 এন্ড সো অন। তার মানে আমাদের দেখো আর ফার্দার ডিভিশন হবে না, কারণ প্রত্যেকটা সেটের যে এক্স সেট গুলো পেলাম সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেটে আমাদের একটা একটা করে সিম্বলস আছে। সেই জন্য ধরো ডায়াগ্রামেটিক্যালি আমরা এটা পাচ্ছি বেসিক্যালি। এটা হচ্ছে অরিজিনাল সেট ছিল, একদিকে আমাদের এ বি এসেছিল প্রথমবারে, 0 নাম ছিল, এদিকে ধরো আমাদের 4খানা ছিল, সেই সেটের নাম ছিল 1, এটা আগের ফিগারে দেখাচ্ছে। তারপরে ধরো এ বি মিলিয়ে যে সেট ছিল তার লেফট সাইডে আমরা এ লিখেছি, তার সেটের জন্য আবার 0 দিয়েছি, আর রাইট সাইডে বি ছিল সেই সেটের জন্য আমরা 1 দিয়েছি। আবার দেখো সিডি এফ মিলে কি ছিল না, তো সিডি মিলে একটা সেট পেয়েছিলাম আমরা, সিডি মিলে একটা আমরা সেট পেয়েছিলাম, সেই জন্য সিডি মিলে যে সেট সেই সেটের প্রেফিক্স ছিল 0, আর ইএফ মিলিয়ে যে সেট ছিল, এফ মিলিয়ে যে সেট ছিল সেই সেটের প্রেফিক্স ছিল আমাদের 1। সিডি কে আবার ডিভাইড করা হচ্ছে, সি নিয়ে একটা সেট পেয়েছি যার তোমার হচ্ছে সাবস্ক্রিপ্ট বসানো হচ্ছে 0, আর ডি ছিল রাইট সাইডে সেই জন্য হচ্ছে 1। ইএফ মিলিয়ে যেটা হচ্ছে দেখো ই যেহেতু লেফট সাইডে ছিল সেই জন্য তার সাবস্ক্রিপ্ট 0 হয়েছে, আর এফ রাইটে ছিল সেই জন্য হচ্ছে 1। ইকুয়াল প্রবাবিলিটি যদি হয়, মনে করো ধরো ই আর এফ এ তো প্রবাবিলিটি সেম,
সি আর ডি এ দেখো প্রপার্টি সেম, তো তার মধ্যে সি আর ডি এর মধ্যে আমরা কোনোটাকে লেফটে কোনোটাকে রাইটে আমরা লিখতেই পারতাম, মানে ডি কে আগে যদি লেখো সিকোয়েন্স এন, সি কে যদি পরে লেখা যাবে, বিকজ দ্য প্রপার্টি অফ সি অ্যান্ড ডি আর সেম। সিমিলারলি ই অ্যান্ড এফ এর কি হচ্ছে, প্রপার্টি সেম, তো সেই দুটোকে আমরা আগে পরে লিখতেই পারি। তোমরা যদি বলো যে আমরা যদি ওই যে সিকোয়েন্স যেটা ছিল অরিজিনাল যে সিকোয়েন্স, সেখানে সি ডি এর প্রপার্টি সেম আছে, তার মানে আমরা সি কে আগে না লিখে ডি কেও আগে লিখতে পারতাম, তাহলে তখন কি হতো, ডি লেফটে থাকতো আর সি রাইটে থাকতো, দ্যাট ডাজ নট ম্যাটার। সিমিলারলি এফ আছে, এফ এরও তাই, আগে এফ থাকতে পারতো পরে ই থাকতে পারতো, তাহলে আমরা এফ এর জন্য আমরা কি পেতাম, এই সিম্বলটা 0 হতো, কোডটা 0 হতো, এখানে 1 হয়ে যেত ইয়ের জন্য। এনে সেটা সেম প্রপার্টি যদি হয় তাহলে আমরা আগে পরে লিখতেই পারি এবং আসতে পারি। এবার দেখো কি হচ্ছে, এইবার ধরো আমাদের যে এ বি সি ডি করে যে অ্যালফাবেট গুলো আমরা পেলাম, তাদের যদি আমরা কোড পাই, সেই কোডকে আমরা দুভাবে দেখতে পারি। ডায়াগ্রাম থেকে কোডগুলো পেয়ে যাব, এই যে ডায়াগ্রাম আমরা লিখেছি সেই ডায়াগ্রাম থেকে কিভাবে কোড পাবো, দেখো এর কোড কি হবে, এখানে দেখো এ আছে 0, তারপরে হচ্ছে 0, তার মানে এর কোড হচ্ছে 0 0। বি এর কোড কত হবে, বি এর কোড এখানে ধরো 0 আছে, মানে 0 সেটে আছে, আবার 1 আছে, মানে বি এর কোড হবে 0 1, মানে উপর থেকে নিচে আসবে, বুঝতে পেরেছো? মানে কোডিং যখন নাম্বারিং গুলো করবে তখন টপ টু বটমে আসবে, কারণ আগে আমরা 0 সেট করেছি, তারপরে এই 0টা আসছে, সেই জন্য টপ টু বটমে যদি আসো তাহলে এর কোড হচ্ছে 0 0, বি এর কোড হবে এই গ্রুপে আছে 0, এই গ্রুপে আছে 0 1। সি এর কোড কি আসবে, দেখো সি এখানে আছে, সি এখানে আছে, সি এখানে আছে, তাহলে সি যেহেতু এখানে আছে সেই জন্য সি এর কোড হচ্ছে এই 1, তারপরে এইখানকার 0, এইখানকার 0, এই হচ্ছে সি এর কোড, তার মানে কি হবে 1 0 0। এবার যদি আমরা ধরো ডি এর কোড দেখে তাহলে কত আসবে, ডি দেখো এখানে আছে, ডি এখানে আছে, ডি এখানে আছে, অ্যালং ডি যদি আমরা মুভ করি তাহলে এখানে ডি আছে, এখানে ডি এর কোডটা 0 আছে, এখানে ডি এর কোড 1 আছে, এইভাবে আমরা ধরতে হবে, মানে কি হচ্ছে 1 0 1, ডি এর কোড হচ্ছে 1 0 1। সিমিলারলি ই এর কোড কত হবে না, তো 1 1 0, এখানে দেখো এইগুলোতে এই ডিরেকশন বরাবর আমাদের ইয়ে আছে, আর এখানে 1 সেটে আছে, এখানকার 1 সেটে আছে, এখানে 0 সেটে আছে, আর এখানে দেখো এফ এর কি হবে 1, এখানে এফ আছে 1, এখানে আছে 1, তাহলে এফ এর হচ্ছে 1 1 1 3 1। সো দিস ইজ দ্য কোড। তো এইটা ডায়াগ্রাম থেকে আমরা কোডগুলো লিখতে পারি। আবার আমাদের যে সেট গুলো পাওয়া গেল, যে সমস্ত সেট আমরা যেগুলো পেয়েছি, সেটের যেভাবে নাম করেছে দেখো, সেটা হচ্ছে সেইভাবে আমরা এখানে লিখেছি, যে ক্যারেক্টার্স, প্রবাবিলিটি, পার্টিশনস, এই পার্টিশন মানে কি সেটের নামগুলো। এবার সেটের নামের যে ধরো সাফিক্স আছে না, এই যে সাফিক্স, সেই সাফিক্স গুলো আমাদের হচ্ছে কোড ওয়ার্ড ফর দ্য এ, 0 1 হচ্ছে কোড ওয়ার্ড ফর বি, 1 0 0 is the code word for C, 1 0 1 হচ্ছে for D, 1 1 0 হচ্ছে for E, and 1 1 1 for F। তো এইভাবে আমরা পেতে পারি, সেটের যখন নাম করা হচ্ছে সেভাবে আমরা পেতে পারি, কিংবা যে ডায়াগ্রামটা করেছি সেই ডায়াগ্রাম থেকেও আমরা আনতে পারি। তো এই যে ডায়াগ্রামটা দেখো কিসের মতো দেখতে, যদি আমরা দেখি এই ডায়াগ্রামটা কিন্তু হচ্ছে বেসিক্যালি তোমার আমরা যে গ্রাফ থিওরি পড়েছিলাম, গ্রাফ থিওরিতে যে ট্রি পড়েছি, সেই ট্রি স্ট্রাকচার, এক একটা নোডের মধ্যে অনেকগুলো করে অ্যালফাবেট আছে, ট্রিগুলোকে, ট্রি এর যে নোড সেগুলোকে আমরা ভাবো যে রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখেছি। গ্রাফ থিওরি পড়ার সময় ট্রি এর যে নোডগুলো সেগুলো তো সার্কেল করে করে রেখেছো, তাই না? সেই সার্কেল না ভেবে যদি আমরা ভেবে নিই যে এরা হচ্ছে এক একটা রেক্ট্যাঙ্গেল, মানে নোড ইজ জেনারেটেড or drawn as a rectangle and each node contains some alphabets, সেইভাবে যদি আমরা ভাবি তাহলে বেসিক্যালি এটা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচার, and particularly it is a binary tree because every node has two children, two branches, so this is a particularly known as binary tree। এই বাইনারি ট্রি আমরা কনস্ট্রাক্ট করতে পারি, করে আমরা ধরো কোডগুলোকে আমরা ফাইন্ড করতে পারি, কিংবা আমরা যেভাবে সেটের পার্টিশন করেছিলাম আর এক্স এর যে সাফিক্স গুলো বসে বসে এসে সেটে যে নাম দিয়েছি সেইভাবে আমরা কিন্তু এই কোডগুলো পেতে পারি। সো দিস আর দ্য কোড ওয়ার্ড অর কোড ফর দ্য অ্যালফাবেট এ বি সি ডি এফ। তাহলে দেখো কি হচ্ছে না, তো এ আর বি এর কোড লেন্থ কত হচ্ছে 2, তাই না? কোড ওয়ার্ড লেন্থ হচ্ছে 2 আর বাকিগুলো হচ্ছে 3 3 3। এবার দেখো অবজার্ভ করো, এইভাবে যে আমরা কোড করলাম সেটা তো কারো মাথায় আসতে পারে যে আন্দাজেও তো আমরা কোড বসে দিতে পারতাম, তাই না?
এই যে কোডগুলোকে আমরা আন্দাজেও তো লিখে দিতে পারতাম যে এর কোড করলাম দুটো ডিজিট বা দুটো বিটস বা তিনটে বিটস দিয়ে, বি এর করলাম দুটো বা তিনটে দিয়ে, সেটাও করা যায়। কিন্তু কেন এই সিস্টেমেটিক ওয়ে, কেন এই ক্যালকুলেশন করে করা হচ্ছে, সেগুলো আমরা বলবো। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং দিস মেথড। তো ফিচার্স কি এই মেথডটা যে আমরা করলাম, পরে আমরা কেন করছি। তাহলে র্যান্ডামলি এ বি সি ডি এফ জি এর আমরা ধরো এই কোডগুলো যা খুশি বসে দিতাম। তো এখন ধরো এই সিস্টেমেটিক ওয়েটের যেটা মানে টেকনিকের যেটা অবজারভেশন, ফার্স্ট অবজারভেশন আমরা কি বলবো, দেখো এই যে কোড ওয়ার্ড গুলো পাওয়া গেল প্রত্যেকটাই হচ্ছে প্রেফিক্স ফ্রি। প্রেফিক্স ফ্রি কেন, দেখো যে 00, এই 00 দেখো কারো প্রেফিক্স না, এখানে 10 আছে, 10 আছে, 1111, তাহলে 00 is not the prefix of any other code. Similarly দেখো 01 is not prefix, 10 আছে, not 01, এখানে দেখো কোনোটারই প্রেফিক্স 01 না। তার মানে এই টেকনিকে করলে ফার্স্ট যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে দিস উইল বি আ প্রেফিক্স ফ্রি কোড। প্রেফিক্স ফ্রিটা কেন ইম্পর্টেন্ট আমরা পরে সেটা এক্সাম্পল আসছে সেখানে দেখাবো why the prefix free code is important, but this method gives the prefix free code. তো সেটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা টেকনিক হচ্ছে দেখো যে আমরা প্রবাবিলিটির উপর বেস করে কোডিং গুলো কিন্তু লিখেছি। যাদের প্রবাবিলিটি বেশি তাদের কোড কিন্তু আগে আমরা পেয়ে গেছি, তাই না? তাদের লেন্থ কম হয়েছে, কোডের যে লেন্থ, কোড ওয়ার লেন্থ মানে নাম্বার অফ বিট, সেখানে কম লেগেছে যাদের প্রবাবিলিটি বেশি। দেখো 1/3 1/4 আছে না, যাদের কোডগুলো বেশি তাদের আগেই গ্রুপ করে আমরা তাদেরকে শেষ করে দিয়েছি, মানে আগে তাদের গ্রুপিং কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য যাদের প্রবাবিলিটি বেশি হবে তাদের কোড লেন্থ, কোড ওয়ার্ড লেন্থ তাদের কম হবে, কোড ওয়ার্ড লেন্থ কম হচ্ছে যাদের প্রবাবিলিটি বেশি হবে। আর যাদের যত প্রবাবিলিটি বেশি হয়ে যাবে তাদের কোড ওয়ার্ডের লেন্থ গুলো বেশি আসবে। এটা কি মিন করে না, তো মনে করো যে একটা তোমার টেক্সট মেসেজ আসছে, তার মধ্যে কি আছে, এই যে অ্যালফাবেটস গুলো আছে, তাহলে যে অ্যালফাবেট গুলো ধরো প্রবাবিলিটি বেশি আসবে, অকারেন্সের প্রবাবিলিটি বেশি থাকবে, তার মানে কি মিন করছে, প্রবাবিলিটি হচ্ছে যে বেশি, তার মানে এই অ্যালফাবেটটা অনেক বেশি পরিমাণে থাকবে। 1/3 মানে আমাদের যদি মনে করো একটা টেক্সট মেসেজ আছে সেখানে 1000 যদি ক্যারেক্টার থাকে, তার মধ্যে আমাদের হচ্ছে 1/3 ক্যারেক্টার হচ্ছে এ। 100 1/3 মানে 333টা ক্যারেক্টার, মনে করো হচ্ছে রাফলি 333টা ক্যারেক্টার হচ্ছে তোমার এ, তাই তো? মানে 1/3 ক্যারেক্টার হচ্ছে এ, 1/4 মানে হচ্ছে 250 ক্যারেক্টার্স হচ্ছে মনে করো তোমার বি, আর 1/12 মানে কত হয়, 100 কম, তাই না, 100 এরও কম। তো ই এফ এদের হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স হচ্ছে লেস দ্যান 100। এ দেখো আমাদের 330 টাইমস থাকছে, 333টা জায়গায় থাকছে, আর ইএফ থাকছে বিলো 100 প্লেসেস। তো এটার কি সুবিধা হবে না, তো আমরা কি করবো, আমরা তো এটাকে কোড করবো, তার মানে যেখানে যেখানে এ আছে তোমার টেক্সটের মধ্যে এর পরিবর্তে 00 বসে দেবো, যেখানে বি থাকবে বি এর পরিবর্তে আমরা 01 বসাবো, যেখানে ই থাকবে তার পরিবর্তে আমরা ই এর কোড হচ্ছে 110 বসাবো। তো এইভাবে আমরা রিপ্লেস করে দেবো। এখন কি হচ্ছে, যে ধরো অ্যালফাবেটটা বেশিবার অকার করবে তার কোড লেন্থ যদি ছোট হয়, তার মানে কোডিং করার পরে যে আমাদের যে সিকোয়েন্সটা দাঁড়াবে, যে ইনফরমেশনটা দাঁড়াবে, সেগুলো কি হবে, সেগুলো লেন্থ তো ছোট করতে হবে, তাই না? মানে ধরো আমাদের 1000 ক্যারেক্টার আছে, কোড করার সময় দেখো কোনোটা দুটো বিট, কোনোটা তিনটে বিট ইউজ হয়ে গেল, তার মানে কি বিট বিট বসিয়ে দিলে তো কি হবে, নাম্বার অফ সিম্বলস আমার বেশি হবে সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা যদি অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, তাহলে আবার সেটাকে ধরো পাস করা ইত্যাদি ইত্যাদির জন্য অনেক বেশি আবার টাইম লাগবে, ঠিক আছে? যে মেসেজ যখন পাসিং হবে তার জন্য বেশি সময় লাগবে, বা স্টোর করতে গেলে বেশি স্পেস লাগবে। সেই জন্য কি করা হয় না, তো যে অ্যালফাবেটস গুলো বেশি পরিমাণে থাকবে, যাদের অকারেন্সের প্রবাবিলিটি বেশি হবে, তাদের কোড লেন্থকে ছোট করতে হয়। আর যে অ্যালফাবেট গুলো কম সংখ্যক থাকবে, যাদের প্রবাবিলিটি কম হবে, তাদের কোড লেন্থকে ছোট করতে হয়। সো দিস ইজ দ্য মোটিভেশন, যে কেন আমরা বেশি যারা অকারেন্ট করবে তাদেরকে আমরা তাদের কোড ওয়ার্ডকে আমরা ছোট করব, যাদের কম প্রবাবিলিটি হবে, কম অকারেন্স হবে, তাদের কোড ওয়ার্ডকে বড় করব। কারণ হচ্ছে ওইটাই, যদি ছোট হয় তার মানে আমরা যেহেতু রিপ্লেস করবো, রেজাল্টেন্ট যে আমাদের কোডের পেজ হবে সেখানে লেন্থ বা সাইজ আমাদের তত কম হবে। আর একটা কথা মনে রাখবে, যদি আমরা একটা আলফাবেট স্টোর করি, মানে অনেকের আবার মনে হতে পারে যে যদি আমরা এফ কে স্টোর করি, একটা আলফাবেট স্টোর করলে হচ্ছে, কিন্তু তার যদি কোড করছে 111, তিনটে আমাদের সিম্বল দরকার হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে একটা আলফাবেট যদি আমরা কম্পিউটারে স্টোর করি, কম্পিউটারের সমস্ত আলফাবেট ডিজিটস এগুলো যখন স্টোর হয়, তখন সেটার বাইনারি কোড আছে, সেই বাইনারি কোডে স্টোর হয়। সেই বাইনারি কোড কেমন না, তো তোমার অ্যাসকি কোড আছে, অ্যাসকি কোড হচ্ছে 6 বিট, মানে একে যখন কম্পিউটারে স্টোর করা হয়, এই যখন আমরা প্রেস করি তখন যেটা মেমোরিতে স্টোর হয় তার করেসপন্ডিং এই বাইনারি বিটস এ স্টোর হয়।
মানে এর জন্য একটা স্ট্যান্ডার্ড কোড আছে, বি এর জন্য বাইনারি কোড আছে, সি এর প্রত্যেকটা আলফাবেট, প্রত্যেকটা ডিজিট, প্রত্যেকটা সিম্বল, যে প্লাস স্টার সব যে সিম্বল গুলো থাকে প্রত্যেকের জন্য আমাদের কোড আছে। সেই কোড বিভিন্ন ধরনের ধরো কোড আছে, স্টোর দ্য এন্টায়ার অ্যালফাবেটস এটসেট্রা ইন আ বাইনারি ফরম্যাট। তো সেই জন্য কখনো কোনো কোনো সিস্টেমে 8 বিটস কোডে স্টোর করে, কোনো কোনো সিস্টেমে 6 বিট কোড ইউজ করে। তার মানে 8 বিট যদি কোডে স্টোর করে আমরা যদি ধরে নিই, তার মানে এ স্টোর করতে হলে 8খানা বিটে স্টোর করছে, সেইখানে এখানে কি হচ্ছে 2টো বিটে স্টোর হচ্ছে। বুঝতে পারছো যে ডিফারেন্সটা হচ্ছে কিন্তু ওই রকমের, একটা আলফাবেটকে স্টোর করতে হলে 8 বিট লাগে, কিন্তু এখানে দেখো আমরা যদি বাইনারিতে যদি কোডগুলো করে ফেলি তাহলে একে স্টোর করতে গেলে 2টো বিট দরকার হচ্ছে, তাহলে 6খানা বিট কম লাগছে, অনেক বেশি আমাদের কি হচ্ছে সেভ হচ্ছে। এই হচ্ছে কারণ। এই হচ্ছে আমরা ধরো বললাম, এরপর একটা এক্সাম্পল আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। এই হচ্ছে ধরো আমরা এক্সাম্পল কনসিডার করছি, এবার বলছে সাপোজ দিস ইজ এ সিকোয়েন্স, দিস ইজ এ বাইনারি কোডেড সিকোয়েন্স। এখন হচ্ছে কি বলছে, রাইট দ্য ডিকোডেড সিকোয়েন্স, ডিকোড করতে হবে যাতে এখান থেকে আমরা ক্যারেক্টারস পেয়ে যাই। বাইনারি মোডে আছে, এটা দেখো পড়ে আমরা বুঝতেই পারছি না যে এইটার মধ্যে কি কি অ্যালফাবেট আছে বা এর মধ্যে কি লেখা আছে, তাই না? তো সেই জন্য আমরা কি করতে পারি না, তো এই যে আমরা যে টেকনিকটা পড়লাম, এই যে এখানে বলেছে যে ক্যারেক্টার অ্যাজ পার অ্যাবাভ কোডিং স্কিম, আগে যে আমরা আগের পেজে যে কোডিং স্কিমটা পড়লাম সেই কোডিং স্কিম অনুযায়ী এটা একটা ধরো কোডেড আমাদের একটা সিকোয়েন্স দেওয়া আছে, সেইটাকে ডিকোড করতে হবে। তাহলে আগে যে স্কিমটা আমরা পড়লাম সেখানে এর কোড আমরা কি পেয়েছিলাম 00, বি এর কোড পেয়েছিলাম 01, সি এর কোড 100, ডি এর কোড 101, ই এর এটা তাই না? আগে যেটা আমরা পেলাম সেটা ধরছি যে আগে যে মেথডে আমরা কোড করেছি সেই মেথডটাকে অ্যাসিউম করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে দেখো যে কোডগুলোর লেন্থ আইদার 2 অর 3, তাই না? তার মানে আমরা এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্স থেকে আমরা অ্যাট এ টাইম 2টো বিট নেব কিংবা 3টে বিট নিয়ে দেখবো এটা কাদের সাথে ম্যাচ করছে। প্রথমে 2টো নিলাম, নিয়ে চেক করবো যে এদের সাথে ম্যাচ করলো কিনা, যদি না করে 3টে নেব, নিয়ে দেখবো এদের সাথে ম্যাচ করছে। যদি কারোর সাথে ম্যাচ করে যায় তাহলে কি হবে না, তো আমরা একটা আলফাবেট পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো এবার কি, প্রথমে আমরা এখান থেকে 2টো বিট নিলাম, 1 আর 0 কে নিলাম। 10 দেখো এর সাথে ম্যাচ করছে, এর সাথে না, বি এর সাথে ম্যাচ করছে না, ম্যাচ করছে। তাহলে 2টো বিট নিয়ে আমাদের কোনো লাভ হলো না। তাহলে আমরা কি করব, আমরা এবার 3টে বিট নেব। ঠিক আছে, তাহলে আমরা 3টে বিট নিলাম, ধরুন 101, 3টে বিট নিলে এ বি এর সাথে চেক করার দরকার নেই, কারণ তাদের কোড লেন্থ তো 2। আমরা চলে আসবো সি থেকে, 101 আছে দেখো, সি এর সাথে ম্যাচ করছে না, 101 ডি এর সাথে ম্যাচ করছে। তার মানে কি হচ্ছে, ফাইনালি আমরা কি করব, যে 101 ইজ দ্য কোড ফর ডি, এটা তাহলে আমাদের ডিকোড হয়ে গেল, এন্ড দিস ইজ নাথিং বাট ডি। ঠিক আছে, ডি এটা হচ্ছে। তারপরে আবার কি করব, আবার 2টো নেব, 11 দিলাম, দেখো 11 কারোর সাথে ম্যাচ করছে না, তাহলে আরেকটা বাড়িয়ে দাও, 3টে দেবো, 110 অব্দি দেবো। 110 নিলে দেখো 110 হচ্ছে ইজ ইকুয়াল টু ডি, তাহলে 110 নিলাম, আমরা পেয়ে গেলাম দ্যাট ওয়ান। তো সেই জন্য দেখো আমাদের এই যে আনসার না 110 যেটা একটা পেলাম, 110 পেয়ে গেলাম ই, তারপরে আবার নাও 00 দেবে, মানে 2টো করে আগে নেবে, আবার 00 আমরা নিলাম, 00 দেখো এর সাথে ম্যাচ করছে, তাহলে আমরা এখানে একটা পেয়ে গেলাম। আবার 01 নাও, 01 নিলে দেখো বি এর সাথে ম্যাচ করছে, তাহলে এই পর্যন্ত আমরা পেলাম। তারপরে 10 নিলে পারে এ বি কার সাথে ম্যাচ করছে না, তাহলে এক্সটেন্ড করতে হবে, 100 নিলাম, 100 নিলাম, 100 কার সাথে ম্যাচ করছে, সির সাথে। তারপরে 01 নাও, 01 দেখো বি এর সাথে ম্যাচ করছে, আবার 01 নাও, বি এর সাথে আবার ম্যাচ করছে, আবার 00 নাও, দেখো এর সাথে ম্যাচ করছে, আবার 11 যদি নাও, কারোর সাথে এবি কারোর সাথে ম্যাচ করছে না, তাহলে এক্সটেন্ড করতে হবে, 111 নিলাম আমরা, 3টে 1 নিলে এর সাথে ম্যাচ করলো, তারপরে 00 নাও, দেখো এর সাথে ম্যাচ করলো। তার মানে কি হচ্ছে, দেখো 101 মানে হচ্ছে আমাদের 101 মানে হচ্ছে ডি, তাহলে আমাদের এই যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডি। তারপরে 110 মানে কি, 110 মানে ই, তাহলে এটা হচ্ছে দেখো ই পেলাম আমরা। তারপরে 00 আছে, 00 মানে হচ্ছে এ, 00 করসপন্ডিং আমাদের কোড হচ্ছে এ। তারপর আবার 01 আছে মানে বি, 01 হচ্ছে বি, সেই জন্য বি পেয়েছি।
তারপরে আবার দেখো কি হচ্ছে 100 মানে হচ্ছে 10 মানে হচ্ছে সি, সেই জন্য আমরা সি পেয়েছি। তারপরে দেখো 0101 আছে পরপর দুটো দুটো বি পেয়েছি। তারপরে আমাদের হচ্ছে 00 আছে মানে এ, এ পেয়েছি। 111 আছে মানে এফ, এফ পেয়েছি। আর লাস্টে আবার আছে 00 মানে এ, সেটা আমরা এ পেয়েছি। এটা হচ্ছে কোডেড আমাদের সিকোয়েন্স। তাহলে বুঝতে পেরেছো যে এই যে ধরো প্রিফিক্স ফ্রি করার জন্য কি হচ্ছে, প্রিফিক্স ফ্রি করার সময় আমরা যে চেক করলাম দুটো নিয়ে যদি চেক করছি, তাহলে যে দুটো আলফাবেটে ধরো কোড হচ্ছে 2 বিটসে, শুধুমাত্র তাদের সাথে কম্পেয়ার করো, পরেরগুলোর সাথে কম্পেয়ার করো, দেখো ম্যাচ করবে না। আর এই যে ধরো আমাদের যে কোডিং করা হলো, ডিকোডিং করা হচ্ছে, সেটা ইউনিক ডিকোডিং আমরা পাচ্ছি। আর যদি প্রিফিক্স ফ্রি না হতো তাহলে কিন্তু ইউনিক আমাদের ডিকোডিং হতো না। ঠিক আছে, ইউনিক যদি না হতো তাহলে কিন্তু, যদি আমাদের প্রিফিক্স ফ্রি না হতো তাহলে ইউনিক এই কোডটা আমরা পেতাম না। তখন অন্য কোনো মানে কনফিউশন হয়ে যেত, এক একজন এক এক ধরনের কোড পেয়ে যেত যদি না প্রিফিক্স ফ্রি হতো। তাহলে বুঝতে পেরেছো যে আমাদের এইগুলো হচ্ছে কোড, সেই কোডগুলো আমরা ইউজ করলাম, তাহলে আমাদের যে গিভেন যে কোডেড সিকোয়েন্স আছে সেটা ডিকোড হয়ে আমাদের দাঁড়াচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের টেকনিক। এরপরে দেখো প্রবলেমটা একটু আলাদাভাবে বলে একটা করা আছে। তোমাদের কি এরপরে ক্লাস আছে? হ্যালো, না স্যার। আর কি 10 মিনিট মাত্র বলে দেবো তাহলে পরেরটা। আর কি 10 মিনিট তোমরা ওয়েট করতে পারবে, ক্লাস করতে পারবে? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। একই জিনিস মানে সিমিলার জিনিস আছে, সেটা আমরা তাহলে আমি একটু তাহলে বলে দিতে পারবো আর কি। তাহলে পরেরটা একটু বলে দিচ্ছি। দেখো একই ধরনের জিনিস, শুধু প্রবলেমটা একটু অন্যভাবে ডিফাইন করা আছে। আর এটা হচ্ছে আর একটা এক্সাম্পল আর কি, সেকেন্ড এক্সাম্পলে কি বলা আছে, ইউজ শ্যানন ফেনো কোডিং টু কোড দ্য ফলোইং সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া আছে, রিয়েল ফ্রেন্ড ইজ ওয়ান হু ওয়ার্কস ইন হোয়েন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস আউট। এটা হচ্ছে একটা বিখ্যাত কোটেশন। এই কোটেশনটাকে আমরা যদি কোড করতে চাই, ওখানে কি ছিল, একটা কোডেড সিকোয়েন্স দেওয়া ছিল, আমরা সেটাকে ডিকোড করলাম, তাই না? ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে করলাম। কিন্তু বেসিক্যালি দেখো যে অ্যাকচুয়াল যে আমাদের যে টেকনিক, সেখানে এরকম একটা হয়তো সেন্টেন্স থাকে, সেটাকে কোড করে ট্রান্সমিট করা হয়। এটা হচ্ছে রিয়েল প্রবলেম। তো আমরা ধরো একটা সেন্টেন্স নিয়েছি, এরকম একটা পেজ, কয়েকটা পেজ ইনফরমেশন থাকে, আমরা জাস্ট এক্সপ্লেন করার জন্য কনসিডার এ সিঙ্গেল ইংলিশ সেন্টেন্স। এবার দেখো এটা করার টেকনিকটা কি। ফার্স্ট দেখো লিখেছি, উই কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্যারেক্টার। ঠিক আছে, মানে এই যে সেন্টেন্সের মধ্যে যে অ্যালফাবেটস গুলো আছে তাদের ফ্রিকোয়েন্সি আমরা কাউন্ট করব। তো কি আছে দেখো, প্রথমে ক্যাপিটাল এ আছে, ক্যাপিটাল এ একটাই আছে, তাহলে ক্যাপিটাল এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, একবার অকার করেছে। স্মল এ আছে, তার ফ্রিকোয়েন্সি কত দেখো, স্মল এ কাউন্ট যদি করো পুরো সেন্টেন্সের মধ্যে দেখবে 3 জায়গাতে আছে। ই ধরো, ই কত জায়গায় আছে, ই যদি কাউন্ট করো দেখবে 7 প্লেসেস আছে। ঠিক আছে, এইভাবে আমরা ধরো কাউন্ট করেছি। আর ব্ল্যাঙ্ক স্পেস, সেটাও কিন্তু একটা ক্যারেক্টার, সেটা কত জায়গা আছে, 15 প্লেসে আছে ব্ল্যাঙ্ক। তো যে দেখো প্রত্যেকটা ওয়ার্ডে মাঝে মাঝে ব্ল্যাঙ্ক আছে, দ্যাট নাম্বার ইজ 50। সো দিস আর দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারেক্টার। তাহলে আমরা এটা যখন কোড করব, তখন আমাদের উদ্দেশ্য কি হবে না, তো যে সমস্ত আলফাবেটের ফ্রিকোয়েন্সি বেশি, তাদের যে ওয়ার্ড লেন্থ, কোড লেন্থ, সেটা যেন ছোট হয়। আর যাদের ধরো আমাদের ফ্রিকোয়েন্সি সবচেয়ে ছোট বা ছোট, তাদের কোড ওয়ার্ড লেন্থ বেশি হয়। তাহলে বুঝতে পারছো, মানে মেইন মোটিভেশন হচ্ছে যাদের ফ্রিকোয়েন্সি বেশি তাদের কোড ওয়ার্ড তোমার ছোট হবে, আর যাদের ফ্রিকোয়েন্সি কম তাদের কোড ওয়ার্ড বেশি হবে। এবার আমরা কি এই ফ্রিকোয়েন্সির উপরে বেস করে আমরা কি করব, অ্যালফাবেট গুলোকে একটু অ্যারেঞ্জ করে নিই, মানে অ্যাকর্ডিং টু ডিক্রিজিং অর্ডার অফ দ্য ফ্রিকোয়েন্সি উই অ্যারেঞ্জ দ্য ক্যারেক্টারস। ওখানে প্রবার্টির উপরে বেস করেছিলাম, এখানে যে ফ্রিকোয়েন্সির উপরে বেস করে করা হচ্ছে। ওখানে মানে প্রবার্টি মানে হচ্ছে প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ, এটা মানে ফ্রিকোয়েন্সি যেহেতু কাউন্ট করছে, দিস ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। বুঝতে পারছো বেসিক্যালি? তো এখানে দেখো ক্যারেক্টার হচ্ছে, ক্যারেক্টারগুলোকে ফার্স্ট রোতে লিখেছি, সেকেন্ড রোতে হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি। মানে ব্ল্যাঙ্ক ও 15 টাইমস ছিল, সেটা লেখা হচ্ছে ই 7 টাইম, ও 5 টাইমস, ক্যাপিটাল এ 1 টাইমস। তো এটা হচ্ছে ধরো যেভাবে আমাদের ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছি, তার ডিসেন্ডিং অর্ডারে আমরা অ্যালফাবেটস গুলোকে লিখে দিলাম। অ্যালফাবেট কি আছে, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট উই অ্যারেঞ্জ দ্য অ্যালফাবেটস অ্যাকর্ডিং টু ডিক্রিজিং অর্ডার অফ দ্য ফ্রিকোয়েন্সি। হয়ে গেল। এরপরে আমরা কি করছি না, তো কিউমুলেটিভ সাম বার করছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি।
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে আগে বললাম প্রথমে বসবে, তারপরে দুটো সাম হবে হয়ে এখানে বসছে, তারপরে তিনটে সাম হয়ে এখানে বসবে, তারপরে চারটে সাম হয়ে এখানে বসবে। ঠিক আছে, তার মানে এইভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করলাম। আচ্ছা, এর পাশে না এখানে দেখো, এখানে একটু হোয়াইট হোয়াইট হয়ে আছে, এটা স্ক্রিন থেকে বেরিয়ে গেছে, আমি লক্ষ্য করিনি। স্ক্রিন থেকে বেরিয়ে গিয়ে কিন্তু দেখো ইউ আছে, ইউ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1, ইউ এর ফ্রিকোয়েন্সি 1 আর তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 7, সেটা লাস্টে আছে, এটা স্ক্রিনের মধ্যে আসেনি। তাহলে ইউ হচ্ছে লাস্ট ওয়ান। তাহলে টোটাল আমাদের দেখো কি হচ্ছে, টোটাল ক্যারেক্টার 70 আছে। যদি আমরা কাউন্ট করে দেখি সেন্টেন্সে দেখা যাবে যে টোটাল নাম্বার অফ আলফাবেটস ইজ 7, ইজ ক্যারেক্টার সরি ইনক্লুডিং ব্ল্যাঙ্ক ইজ 70। আচ্ছা, এটা হলো। এবার 70 এর হাফ কত হচ্ছে 35। 35 কোথায় আছে আমাদের, এরকম জায়গাতে আছে 35, তাই না? 35 এরকম জায়গাতে আছে। তার মানে আমরা কি করতে পারি, একদিকে যে সেট এখানে মানে 35 তো এখানে আছে, অর্থাৎ যদি হাফ পোর্শন মানে কি একদিকে এই সেটটা আছে আর একদিকে এই সেটটা আছে, তাই না? টোটাল হচ্ছে আমাদের ক্যারেক্টার 70, তার হাফ হাফ করে নিলাম 35 এরকম পজিশনে থাকছে 32 আর 36 এর মাঝে। তাহলে হাফ পোর্শন মানে হচ্ছে ব্ল্যাঙ্ক ই ও ডব্লিউ মিলে একটা সেট আর বাকিগুলো মিলে আর একটা সেট। তো সেই কথাটা লেখা আছে দেখবে, তার মানে আমাদের হচ্ছে x0 সেট কন্টেন ব্ল্যাঙ্ক ই ও ডব্লিউ, আর x1 সেটে আর বাকি যেগুলো আছে রাইট সাইডে সেগুলো। মানে লেফট সাইডের যে সেট তার নাম হচ্ছে x0, রাইট সাইডের সেটের নাম হচ্ছে x1। এরপর আবার কি করতে হবে না, তো আমরা আবার x0 সেটটাকে যদি আমরা ডিভাইড করি, x0 সেটটাকে যদি ডিভাইড করে তাহলে দেখো x0 তে কি আছে, x0 সেটে আমাদের হচ্ছে একটু দেখে নাও এখানে, মানে x0 সেটটা ডিটেলস করা নেই, আমরা এখান থেকে সহজে বুঝতে পারবো বলে আমরা ডিটেলস করিনি x0 সেটকে। তো x0 সেট হচ্ছে এইটুকু, সরি এই ডব্লিউ নিয়ে। তাহলে এদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হচ্ছে 32 হবে, অর্থে কত হচ্ছে 16 কোথায় আছে না, তো এখানে 16টা এখানে। তার মানে কি হচ্ছে 16টা এখানে আছে, মানে তার মানে কি হচ্ছে যে x0 সেটকে যদি ডিভাইড করো তাহলে একদিকে থাকবে ব্ল্যাঙ্ক আর একদিকে থাকবে ই ও ডব্লিউ, তাই না? একদিকে ব্ল্যাঙ্ক থাকছে আর এদিকে থাকবে ই ও ডব্লিউ। তো সেটা দেখো লেখা আছে যে x00 সেটের নাম হয়ে গেল, ব্ল্যাঙ্ক আছে, আর x01 কারণ অরিজিনাল সেটের নাম হচ্ছে x0, ডিভাইড করছি করে হচ্ছে x00 হচ্ছে ব্ল্যাঙ্ক আর x10 হচ্ছে ই ও ডব্লিউ। এবার আবার ধরো ই ও ডব্লিউটাকে যদি আমরা আবার তাদের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে তাদের কিউমুলেটিভ ক্যালকুলেশন করি, তাহলে আবার ডিভাইড হবে x01টা আবার ফার্দার ডিভাইড হবে x010, অর্থাৎ একটাতে আসবে ই আর দুটোতে আসছে ও ডব্লিউ। তাহলে একটা নিয়ে হচ্ছে 0 সেট, 10 তো কমন, তার পাশে 0 বসিয়ে ই পাচ্ছি, আর 01 এর পাশে 1 বসিয়ে আমরা ও ডব্লিউ পেলাম। তাহলে দেখো কি হচ্ছে 010 তে ই একটা হয়ে গেছে, আর 011 এ দুটো আছে, একটাতে ও চলে যাবে একটাতে ডাব্লিউ। তাহলে দেখো এক্স সেটে যে 011 সেটা তো 011 আছে, তাহলে ও যে সেটটায় থাকবে তার পাশে আমরা 0 বসাচ্ছি, আর ডাব্লিউ যে সেটটা থাকবে তার পাশে আমরা 1 বসাচ্ছি। তার মানে হচ্ছে লেফট সাইডে x0 সেটে যে অ্যালফাবেট গুলো ছিল সেগুলো পুরোটাই আমরা এইভাবে লিখে ফেললাম যে x00 কন্টেন্ট ব্ল্যাঙ্ক, 01 কন্টেন্ট দিস, তাদেরকে আবার ফার্দার ডিভিশন করে করে আমরা এর জন্য সেট পেলাম 010, তারপরে ওর সেটের নাম হচ্ছে 0110, ডাব্লিউ হচ্ছে 0111, সেটা মিটে গেল। বাকি যে থাকছে x1 সেট সেটাকে আবার এখানে লিখেছিলাম, ওটা যেহেতু ছোট্ট ছিল সেই জন্য আমরা জাস্ট দেখে করলাম। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যে আবার আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইত্যাদি বার করে ক্যালকুলেশন করব। মানে যেহেতু x1 সেটটা বড় ছিল, x1 সেটটা বড় সেই জন্য এটা হচ্ছে x1 সেটের আবার সমস্ত সিম্বল লেখা হয়েছে, তাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করা হয়েছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 38, হাফ কত হচ্ছে 19 কোথায় আছে এখানে আছে, দিস ইজ দ্য 19। তাহলে কত আছে, একদিকে থাকছে আমাদের এস আর সরি আর এল এস এন, দেখো এক্স তাহলে 1 ছিল অরিজিনাল সেট, x10 হলো আর এল এস এন, আর আরেকটা সাইডে হচ্ছে এইচ থেকে এই পর্যন্ত আমরা পাচ্ছি, এই পর্যন্ত আমরা পেলাম, সেই সেটের নাম হচ্ছে x11। আবার ধরো 10 সেটকে ডিভাইড করতে হবে, 11 সেটকে ডিভাইড করতে হবে। এইভাবে আবার ধরো করা হয়েছে, আর আমরা ডিটেলস করিনি, নিজেদেরকে করতে হবে। করে যেটা পাওয়া গেছে দেখো বি এর তো ব্ল্যাঙ্কের তো আমরা পেয়েছি 00 তোমার হচ্ছে
কোড, এরও পেয়ে গেছি, ও ডব্লিউ, এগুলো তো আমরা ডাইরেক্টলি দেখিয়েছি তাই না, চারটে তো আমরা ইন ডিটেলস দেখিয়েছি। আর এখানে দেখো 10 সেটের মধ্যে আমাদের এই চারটে ছিল, আর এল এস এন 10 সেটের ছিল, তো সেটা তো আমরা দেখেছি। আর 11 এর মধ্যে বাকিগুলো ছিল, সেই জন্য দেখো এইচ থেকে লাস্ট অব্দি যে অ্যালফাবেটস গুলো আছে তার প্রথম দুটো ক্যারেক্টার হচ্ছে, প্রথম দুটো বিটস হচ্ছে 1 and 1। আর আর এল এস এন এদের প্রথম দুটো অ্যালফাবেট হচ্ছে, এই বিটস হচ্ছে 10 করে। দেখো সবগুলো 10 করে আছে। তো যাই এই চারটে আর এল এস এন, না আমরা এইগুলো ব্ল্যাঙ্ক ই ও ডব্লিউ কে ডিটেলস ক্যালকুলেশন করি, এই কোডগুলো পেয়েছি। সিমিলার টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই প্রত্যেকের কোডগুলো এরকমের আসবে। তাহলে দেখো এই যে ইউ, তার কোড কত, দেখো কতগুলো বিটস আছে, 1 3 3 7টা, এর মধ্যেও আছে 7টা, আর ব্ল্যাঙ্কের মধ্যে হচ্ছে দুটো। তাহলে ব্ল্যাঙ্কের কোড ওয়ার্ড হচ্ছে তোমার 2 বিটস, আর এ ইউ এদের ফ্রিকোয়েন্সি যেহেতু 1 1 ছিল সেই জন্য এদের কোড ওয়ার্ড হয়ে গেছে, আর তার লেন্থ হচ্ছে 7 বিটস। তো এখানে দেখো তাই যাদের যাদের ধরো ফ্রিকোয়েন্সি বেশি তাদের কোড লেন্থ হচ্ছে কম, কোড ওয়ার্ড লেন্থ হচ্ছে কম, আর যাদের ফ্রিকোয়েন্সি যত কমে গেছে তাদের কোড ওয়ার্ড লেন্থ হচ্ছে তত বেশি। এই হচ্ছে আমাদের ধরো ব্যাপার। এবারে ধরো আমাদের যে অ্যালফাবেট সিকোয়েন্স যেটা ছিল, প্রথমে ছিল ক্যাপিটাল এ, তার ধরো আমরা কোড ওয়ার্ড বসিয়ে দিলাম। তারপরে আমাদের কি ছিল, ব্ল্যাঙ্ক ছিল তাই না, এরপরে তো একটা ব্ল্যাঙ্ক ছিল সেন্টেন্সটাতে, চলো দেখো এরপর একটা ব্ল্যাঙ্ক ছিল, এই যে এ ব্ল্যাঙ্ক রিয়েল, মানে রিয়েলের জন্য আর এর কোড বসবে, এটা হচ্ছে আর এর কোড। তারপরে রিয়েল আর ই আছে, এটা ই এর কোড, এটা হচ্ছে এর কোড, তারপরে এটা হচ্ছে এল এর কোড। তাহলে এ রিয়েল, তারপরে আবার ব্ল্যাঙ্ক আছে, সেটা ব্ল্যাঙ্কের কোড। তাহলে এইভাবে যে আমরা কোডগুলো পেয়েছি, এই যে আগের যে টেবিলে, এই টেবিলে সমস্ত অ্যালফাবেটের কোড আমরা পেলাম, এই কোডগুলোকে আমরা এখানে সব বসে দিচ্ছি, পরপর পরপর কোড বসে দেওয়া। আজকের একটা ফাঁকা ফাঁকা রেখেছি বোঝার সুবিধার জন্য, যে একটা কোড বসানো হলো, স্পেস দিয়ে আর একটা কোড, স্পেস দিয়ে আর একটা কোড, এইভাবে আমরা লিখলাম। কিন্তু যখন কোডের তোমার সিকোয়েন্স হবে তখন কিন্তু মাঝে যে আমাদের স্পেস আছে সেগুলো থাকা চলবে না, সেই জন্য পরে আমরা সব ব্ল্যাঙ্কগুলোকে মার্জ করে দিচ্ছি। তো এইটাই হবে আমাদের কোডেড সিকোয়েন্স, এই যে রেড করে যেটা লেখা আছে, দিস ইজ দ্য কোডেড সিকোয়েন্স। তাহলে আমরা কি হচ্ছে, ওই সেন্টেন্সটা পাঠানো মানে এটা আমরা পাঠাবো। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে আগে যে আমাদের ধরো সেন্টেন্সটা আছে সেইটা স্টোর করতে গেলে বেশি আমাদের স্পেস দরকার হবে, না এইটাকে স্টোর করতে বেশি স্পেস হবে। এখানে মনে রাখতে হবে যে এক একটা বিট, 1 আর 0 হচ্ছে এক একটা বিট, ঠিক আছে, এক একটা বিট আমাদের প্রয়োজন হচ্ছে। 1 বিট ইনফরমেশন ইজ রিকোয়ার্ড টু স্টোর আইদার 1 or 0 বিকজ দিস আর দ্য বাইনারি ইনফরমেশন। আর এখানে ধরো আমাদের যে অ্যালফাবেটস গুলো আছে সেগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার, এক একটা ক্যারেক্টার স্টোর করতে গেলে আমাদের কত লাগবে, 8 বিট লাগবে, 8খানা বিট লাগবে। তার মানে এখানে কতগুলো আমাদের ক্যারেক্টার আছে আমরা ক্যালকুলেশন করেছিলাম, বলেছিলাম যে ইনক্লুডিং ব্ল্যাঙ্কস দ্য নাম্বার অফ অ্যালফাবেটস হচ্ছে 70, মানে 70 ইন্টু 8, তাহলে কত লাগছে, 70 ইন্টু 8 মানে হচ্ছে 560 আমাদের বিটস প্রয়োজন, 560 বিট লাগবে। আর এখন কোশ্চেন হচ্ছে যে এইটার মধ্যে আমাদের 560 বিট লাগবে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে, 560 বিটের প্রয়োজন কিনা। যদি দেখা যায় যে এর মধ্যে 560 বিটস আছে তাহলে কিন্তু ডাইরেক্ট আমাদের ওই যে অরিজিনাল যে অ্যালফাবেটস গুলো আছে সেগুলো বসানোই ভালো। তার মানে কোড করার পর, কোড কিন্তু করবেই, যখন ইনফরমেশন ট্রান্সমিট হয় না তোমার কোড করেই ট্রান্সমিট হয়, বুঝতে পারছো, কোড করে ট্রান্সমিট হয়। এবার যদি দেখা যায় যে এই যে এখানে যে নাম্বার অফ বিট সেটা হচ্ছে যদি লেস দেন 560 হয়, তাহলে যে কোডেড যে ফাইলটা আসবে সেই কোডেড ফাইলের সাইজ কমে যাবে। যদি দেখা যায় যে এর মধ্যে যে বিটস আছে সেগুলো হচ্ছে 560 চেয়ে বেশি, তার মানে অরিজিনাল যে ফাইল তার চেয়ে এই ফাইলের সাইজ বেশি হবে, সেটা হয়ে থাকে তোমার। হ্যাঁ সেটা হয়, সেই জন্য আমাদের যদি দেখো টেক্সট ফাইল থাকে না, টেক্সট ফাইলকে যখন কোড করা হয় সেখানে যদি আমরা জিপ করি, জিপ ফাইল হয়তো তোমরা জানবে যে এটা হচ্ছে জিপিং এর টেকনিক। জিপ করার পরে যে ফাইলটা দাঁড়ায় সেই ফাইলটা টেক্সট ফাইলকে যদি জিপ করো তাহলে দেখবে খুব বেশি পরিমাণে ছোট হয় না, মানে অরিজিনাল টেক্সট ফাইলকে, ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইলকে যদি জিপ করা হয় তাহলে রিডিউস যে ফাইলটা দাঁড়ালো, জিপিং মানে হচ্ছে কোডিং করা হয়, জিপ করা যে ফাইল তার সাইজ কিন্তু অরিজিনাল ফাইলের সাইজ চেয়ে কিন্তু খুব বেশি কমে না। কিন্তু একটা পিকচারকে যদি জিপ করো তাহলে দেখা যাবে যে তার ফাইলের সাইজটা কিন্তু অনেকটা ছোট হয়ে যায়। কারণ পিকচারের ক্ষেত্রে কি হয় দেখবে অনেকটা, যে ধরো একটা স্কোয়ার করে একটা পিকচার থাকছে, তার সাইডে একটা হোয়াইট রিজিয়ান থাকে, দেন আমাদের যে ফেস, আমাদের যে অরিজিনাল পোর্শনটা পিকচারের পোর্শন সেটা বাদ দিয়ে অনেকটা হোয়াইট রিজিয়ান থাকে।
হোয়াইট রিজিয়নের জন্য একটা সিঙ্গেল কোড হয়ে গেল, অত রিজিয়ন জুড়ে একটা সিঙ্গেল কোড থাকছে। আর ধরো কালার ভেরিয়েশন যদি কম হয় তাহলে আমাদের যে কোডের লেন্থ সেগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে। আর যদি কালার ভেরিয়েশন যদি অনেক বেশি হয়ে যায়, মানে একটা পিকচারে যদি ডিফারেন্ট টাইপ অফ কালার থাকে, তাহলে কিন্তু সেখানে ডিফারেন্ট কোড আসবে, তখন কিন্তু সাইজটা খুব বেশি কমে না। যদি কালার যদি সিমিলার কালার থাকে, মনে করো 4টে কালারে তোমার পুরো পিকচারটা হয়ে গেছে, তাহলে 4টে কালারের জন্য 4টে কোড আসবে, তাই না, 4টে ডিফারেন্ট কোড। আর যদি মনে করো তোমার ধরো কালার হয়তো 50 কালার ইউজ করেছো একটা পিকচারের জন্য, তাহলে 50 ডিফারেন্ট তোমার কালারের জন্য 50 ডিফারেন্ট কোড দরকার হবে, কারণ তাদের লেন্থ গুলো কি হবে, অটোমেটিক্যালি বেশি বেশি আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে যে আমাদের কোডিং করা আছে, বা দিস ইজ এ টেকনিক ফর জিপিং এ ফাইল। ঠিক আছে, ব্যাস এটা হচ্ছে তোমার এখানে শেষ হলো। কিন্তু এইটা না একটু স্টার্টিং এ কতগুলো ডেফিনেশন ছিল, সেটা আমি মনে হয় লাস্ট ইয়ারে যখন পড়িয়েছিলাম তখন অরিজিনাল যে ফাইলটা ছিল স্লাইড না বানিয়ে সেখান থেকে করেছিলাম, সেটা পরে ক্লাসে একটু বলবো। স্টার্টিং এর যে কিছু বেসিক ডেফিনেশন আছে সেটা। এবার যদি তোমাদের কারো থাকে, মানে কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে বলো। কিন্তু কোডিংটা একটু ভালো করে পড়বে, তার কারণ হচ্ছে যে এই কোডিং চ্যাপ্টার থেকে অনেকের আমাদের ইন্টারেস্ট হয় আর কি রিসার্চ করা, সেই রিসার্চ কিন্তু কোডিং চ্যাপ্টার থেকে করতে হবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমরা এই চ্যাপ্টারটা কোডিং পোর্শনটা পড়ার চেষ্টা করবে। যদিও আমি যেটা পড়ালাম তার সঙ্গে যদি ধরো অ্যাকচুয়াল যে কোডিং হয় আর কি, সেই কোডিং এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। এখন মানে রিসার্চ করতে গেলে যেখানে পৌঁছাতে হবে তাদের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে, কিন্তু এটা হচ্ছে বেসিক জিনিস, মানে ফান্ডামেন্টাল আর স্টার্টিং থিংস। মানে এই আইডিয়া যদি তোমার না থাকে তাহলে কিন্তু কোডিং কিন্তু এগোতে পারে না। মানে এগুলো হচ্ছে বেসিক আইডিয়া কোডিং এর। তারপরে ধরো কোডিং এর পর যেহেতু প্রচুর রিসার্চ হয়েছে, সেই জন্য সেই রিসার্চ পজিশনে পৌঁছাতে গেলে আরো পড়াশোনা করতে হবে, এক্স্যাক্টলি ওইখানে পড়তে হবে, সেটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু। কিন্তু ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন দিস স্টার্টিং থিংস।